তারিক রহমানের বাসায় সেনাবাহিনী অভিযান চালিয়ে উসমান হাদির খুনি ফয়সাল ও মির্জা আব্বাসকে আটক করে। দর্শক দেখতে পাচ্ছেন তার বাসার সামনে অ্যাকশন নিয়ে সেনাবাহিনী বাসায় ঢুকে অভিযান চালায় এবং মির্জা আব্বাস, ফয়সাল সবাইকে আটক করে। এদিকে আজ উসমান হাদি মামলার তদন্তের জন্য তারেক রহমানের বাসায় অভিযান চালানো হয়। ফয়সাল, মির্জা আব্বাস একই জায়গায় লুকিয়েছিল। আজকে তারা গ্রেপ্তার হয়ে অনেকের নাম প্রকাশ করে। আরেকটি অচল অ্যাকাউন্ট থেকে শুটার ফয়সালের নামে 219 কোটির চেক। রহস্য কি? তদন্ত ভিন্ন খাতে নেয়ার চেষ্টা বিএনপির মির্জা আব্বাসের বিরুদ্ধে। হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম প্রকাশ। ডিএমপি কমিশনার এবার ফাঁস করল চাঞ্চল্যকর তথ্য। অল্পের জন্য ভাই আমাদের তারেক রহমান ভাইয়া বেঁচে গেছে, আসলে মনে হয় অল্পের জন্য বেঁচে গেছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে তো বর্তমানে আইন শৃঙ্খলার খুবই খারাপ অবস্থা। কিছুদিন আগে হাদির ঘটনা ঘটলো। দল থেকে বহিষ্কারের পর তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে যা বললেন ওসমান হাদির খুনি মির্জা আব্বাস। অবশেষে হাদি হত্যাকারীর দুই মূল সহযোগী এখন আইনের খাঁচায়। এই দুই কালপ্রিটের ধরা খাওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে পাপ কখনো চাপা থাকে না। আর তাদের গ্রেপ্তারের সাথে সাথে তদন্তে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনলে আঁতকে উঠবে সাধারণ মানুষ। তার পিছনে বড় শক্তি আছে দেখে এখনো প্রশাসন তাকে ধরতে পারতেছে না। যে হাদি বেঁচে ছিল তাকে মানুষ চিনে নাই, কিন্তু যে হাদি মরে গেছে তাকে এখন কোটি কোটি মানুষ চিনে। খুনির বিচার করুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, উসমান হাদির ঘটনাকে ব্যবহার করে অনেকেই তাদের স্বার্থ উদ্ধার করতেছে। আর আজকে তারেক রহমান বিপদের মুখে পড়েন উসমান হাদির মামলার বিষয় নিয়ে। উসমান হাদির মামলার কঠিন তদন্ত চলছে। ফয়সাল, মির্জা আব্বাস তারা ফেঁসে যায় এবং তাদের উপর কঠিন প্রভাব পড়ে আজকে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। অনেক অভিযানের মাধ্যমে অনেক তথ্য উন্মোচন হয় এবং উসমান হাদির ঘটনার অনেক রহস্য প্রকাশ হয়। সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। উসমান হাদি মামলার সর্বশেষ অবস্থা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ডক্টর ইউনুস কি বলতেছেন বা উসমান হাদির ফ্যামিলির মানুষ কি বলতেছে, এই সবও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। অবশেষে হাদি হত্যাকারীর দুই মূল সহযোগী এখন আইনের খাঁচায়। এই দুই কালপ্রিটের ধরা খাওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে পাপ কখনো চাপা থাকে না। আর তাদের গ্রেপ্তারের সাথে সাথে তদন্তে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনলে আঁতকে উঠবে সাধারণ মানুষ। হত্যাকাণ্ডে এরপর যারা ভেবেছিল বর্ডার ক্রস করে ভিন দেশে পাড়ি জমানো এইসব মাফ হয়ে যাবে, তাদের সেই ধারণা আজ পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। ভারতের মাটিতেও অপরাধীদের ঠাঁই নেই। হাদির রক্ত আজ তাদের পিছু নিয়েছে এবং শেষ পর্যন্ত আইনের জালে আটকা পড়তে হয়েছে। এই দুই সহযোগীর গ্রেপ্তারের খবর আসার পর থেকেই আসল মাস্টারমাইন্ডদের হৃদস্পন্দন বেড়ে গেছে বহুগুণ। এতদিন যারা পর্দার আড়ালে বসে কলকাঠি নাড়া ছিল, তাদের রাতের ঘুম এখন হারাম হয়ে গেছে। পুলিশ প্রশাসনের হাতে ইতিমধ্যেই পৌঁছে গেছে সেই সব গোপন নাম ও পরিচয় যা প্রকাশ পেলে অনেক ভিআইপি মুখোশ খুলে রাস্তায় গড়াগড়ি খাবে। পুলিশ প্রশাসন সব জেনেও এখন চুপ করে আছে, কারণ তারা চায় না এখনই সব নাম প্রকাশ করে শিকারকে সতর্ক করে দিতে। মাস্টারমাইন্ডরা যেন পালানোর সুযোগ না পায়, সেজন্যই এই কৌশল অবলম্বন করা হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি ছিলেন না, বরং তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। হাসিনা সরকার তাদের নিশ্চিত পতন আজ করতে পেরেছিল অনেক আগেই। ক্ষমতা ছাড়ার ভয়ে এবং দেশকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যে তারা এক ভয়াবহ কিলিং মিশনে নেমেছিল। এই মিশনে তারা হাত মিলিয়েছিল ভিন দেশি গোয়েন্দা সংস্থার এর সাথে। তাদের মূল টার্গেট ছিল দেশের প্রতিবাদী ও সাহসী তরুণ নেতৃত্বকে একে একে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। সেই জঘন্য তালিকার একেবারে শুরুর দিকেই ছিল শরীফ ওসমান হাদির নাম, কারণ হাদি তাদের চোখের বালি আর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তাকে থামানোর জন্য সাধারণ কোনো হুমকি বা ধুমকি কাজে আসছিল না বলেই তারা বেছে নিয়েছিল এই চরম পথ। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো রাগের মাথায় হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না। এটি ছিল নিখুঁত জ্যামিতিক ছকে কষা এক ঠান্ডা মাথার খুন। তদন্তে বেরিয়ে আসা তথ্য আমাদের জানাচ্ছে, যেই হোক ব্লুপ্রিন্ট বা নীল নকশা তৈরি হয়েছিল ঘটনার ঠিক 6 মাস আগে। আর এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ নয়, বরং সুদূর সিঙ্গাপুর। চাকচিক্যে ভরা সেই শহরে বসে এক গোপন মিটিংয়ে ঠিক করা হয়েছিল হাদিকে হত্যা করার পরিকল্পনা। সেখানে কারা উপস্থিত ছিল এবং তারা সুদূর প্রবাসে বসে দেশের এক অকুতভয় কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার ছক কষেছিল, তারা এখন তদন্তের মূল বিষয়। সিঙ্গাপুরের সেই বিলাসবহুল মিটিং রুমে বসেই ঠিক করা হয়েছিল কবে এবং কোথায় হাদির ওপর আঘাত হানা হবে। অর্থাৎ এটি ছিল সম্পূর্ণ আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং প্রি প্ল্যান্ড মার্ডার। এই পুরো পরিকল্পনার বাস্তবায়ন করতে প্রয়োজন ছিল একজন বিশ্বাসঘাতকের, আর সেখানেই ব্যবহার করা হয়েছে ফয়সালের মতো কালপ্রিট।
ফয়সাল বন্ধু বেশে হাদির সাথে মিশেছিল এবং তলে তলে কাজ করেছিল সেই মাস্টারমাইন্ডদের হয়ে। সে ছিল সেই বিষধর সাপ যে হাদির প্রতিটি পদক্ষেপের খবর পৌঁছে দিত খুনিদের কাছে। গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনে যখন হাদির ওপর গুলি চালানো হয়, তখনই ফয়সাল এবং তার সহযোগীরা এতে ছিল মূল ভূমিকায়। ওসমান হাদিকে গুলির পরদিন র্যাবের হাতে আসা শুটার ফয়সালের বোনের আগারগামের বাসার পাশের বিল্ডিংয়ের ফুটেজ এটি, যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁজছে। পরে র্যাবের অভিযানে জানা যায় পরিত্যক্ত সেই স্থান থেকে বেশ কয়েকটি গুলি পাওয়া যায়। এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকে। ওই ফ্ল্যাট থেকে আরও মেলে কোটি কোটি টাকার চেক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের বোনের এই বাসা থেকেই কোটি কোটি টাকার সেই চেকগুলো উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। ফয়সালকে কেন, কারা, কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই চেকগুলো দিয়েছিল সেগুলোই এবার প্রকাশ্যে আসছে। প্রিমিয়ার, আল আরাফা, প্রাইম, ন্যাশনাল, ঢাকা ব্যাংক সহ 11টি ব্যাংকের 38টি চেকের মধ্যে উত্তোলনযোগ্য চেক 32টি। টাকার অঙ্কে যা 218 কোটি 79 লাখ টাকা, যার মধ্যে সর্বনিম্ন 7 লাখ এবং সর্বোচ্চ 90 কোটির। চেকগুলোর তথ্য খুঁজতে ব্যাংকগুলোতে যায় গোপন সূত্র। সবচেয়ে বেশি 35 কোটির 10টি চেক প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার। চেকের খবর শুনে ঝমকে ওঠেন ব্যবস্থাপক, জানান কোনো তথ্য নেই তার কাছে। টাকার অঙ্কের সবচেয়ে বেশি 90 কোটি 7 লাখ টাকার প্রাইম ব্যাংকের গুলশান শাখার। খোঁজ নিতে এই শাখায় গেলে ম্যানেজার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। অগ্রণী ব্যাংকের ওয়াসা শাখাতেও ফয়সালের কথা শুনে কেউ কথা বলতে রাজি নন। এরপরে আছে ন্যাশনাল ব্যাংকের 50 কোটির চেক। ব্যবস্থাপক ক্যামেরার সামনে কথা বলেননি, তবে তিনি জানান চেক ইস্যুকারী ম্যাম ইম্প্যাক্টস নামের প্রতিষ্ঠানের হিসাবটি অচল, সেখানে নেই কোনো টাকা। 6টি চেক ইস্যু করা আল আরাফা ব্যাংকের মিরপুর শাখায় গেলে কর্মকর্তারা জানান এই হিসাবও ডরম্যান্ট বা অচল অবস্থায় পড়ে আছে। ফয়সালকে দেওয়া 218 কোটির মধ্যে 172 কোটি টাকাই দিয়েছে রেনাসা ইন্টারন্যাশনাল, আবু ওমার ট্রেডিং কর্পোরেশন, ম্যাম ইম্প্যাক্টস, ড্রিম ইনফিনিটি চিস্তি টেক্স সহ 7 প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান খুঁজে বের করার চেষ্টা করে যমুনা টেলিভিশনের অনুসন্ধান টিম। শুটারকে 90 কোটি টাকা দেওয়া ড্রিমস ইনফিনিটির ঠিকানা দেয়া বাড়িধারা ডিওএইচএসে। সেখানে গিয়ে দেখা যায় এই নামের প্রতিষ্ঠান কখনো এখানে ছিলই না। বোনারির ম্যাম ইম্প্যাক্টস ফয়সালকে 50 কোটি টাকা দিয়েছে, সেখানেও গিয়ে হদিস মেলেনি প্রতিষ্ঠানটির। ফয়সালের চেক ইস্যু করা আরেক প্রতিষ্ঠান এমআর ইন্টারন্যাশনালের বোনানির ঠিকানাতেও কিছু নেই। ইন্দিরা রোডের চিস্তি টেক্সে গিয়ে জানা যায় আরও 4 বছর আগে এখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে তারা। এসব প্রতিষ্ঠানের ফোন নম্বরে ফোন করেও সাড়া মেলেনি। 7 প্রতিষ্ঠান ছাড়াও 6 ব্যক্তি ফয়সালকে দিয়েছে 46 কোটি টাকা। ফয়সালের চেকের বিষয়ে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমে সিআইডি প্রধান জানিয়েছেন চেক ইস্যু করা সবার পরিচয় উন্মোচন করা হবে। এত বড় অঙ্কের লেনদেনের পেছনে হাদি ছাড়া অন্য কোনো মিশন আছে কিনা, এমন প্রশ্নের উত্তর খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের কোনো পুলিশ কমিশনারকে কি এর আগে কখনো রাজপথে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সামনে এমন কথা বলতে শুনেছেন? কথাটি হলো, হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি উন্মোচন করে দিব। শাহবাগে ইনকিলাব মঞ্চের উত্তাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজহাদ আলী যে ঘোষণাটি দিয়েছেন তা সাধারণ কোনো আশ্বাস নয়, এটি খুনিদের জন্য একটা মৃত্যু পরোয়ানা। তিনি স্পষ্ট করে বলেছেন শুধু শুটার ফয়সাল বা দালাল বাপ্পি লয়, তিনি হাত দেবেন সেই জায়গায় যেখানে কেউ এখনো হাত দেবার সাহস করেনি। তিনি হাত দেবেন হত্যার শেকড়ে। সবাই জানতে চাইছিল হুকুমের আসামি আসলে কে, টাকার যোগানদাতা আসলে কে। কমিশনার কথা দিয়েছিলেন আর মাত্র 10 দিন, আগামী 7 জানুয়ারির মধ্যে তিনি সবার নাম পাবলিকলি প্রকাশ করে দিবেন। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ডিএমপি কমিশনারের এই বোল্ড স্টেটমেন্ট বা সাহসী ঘোষণার ব্যবচ্ছেদ করব। এটাও জানার চেষ্টা করব কার কার নাম আসতে পারে এই তালিকায় এবং নাম প্রকাশ হলে দেশের রাজনীতিতে আসলে কি ধরনের ঝড় উঠতে পারে। আসুন একটু পেছনের প্রেক্ষাপটটা দেখে নেওয়া যাক। শাহবাগে ইনকিলাব মঞ্চ যখন হাদি চত্বর ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ করল, তখন প্রশাসনের বিশাল চাপ সৃষ্টি হয়েছিল। সাধারণত পুলিশ টিয়ার গ্যাস মারে বা লাঠি চার্জ করতে আসে, কিন্তু ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তা করেননি। তিনি সরাসরি জনতার মাঝখানে গিয়েছেন, কারণ তিনি বুঝেছেন এই ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু এবং এখানে ন্যূনতম ভুল করলেই ঘটে যেতে পারে বিশাল বিপদ, কারণ জনতা ইন্টেরিমের উপর ক্ষেপে আছে ব্যাপক। তিনি সেখানে দাঁড়িয়ে যে শব্দটি ব্যবহার করেছেন তা খুবই সিগনিফিক্যান্ট। তিনি বলেছেন হত্যাকাণ্ডের পেছনে মূলে যারা রয়েছেন, অর্থাৎ তিনি মূল বা রুট ধরে এবার টান দিয়েছেন, যাকে আমরা বলি মাস্টার মাইন্ড। তিনি বলেননি আমরা তদন্ত করছি, এবার তিনি বলেছেন নাম ঠিকানা উন্মোচন করে দিব। এর মানে হলো পুলিশের কাছে অলরেডি সেই তালিকা রয়েছে, তারা জানে কারা এই ষড়যন্ত্রের নায়ক। তারা শুধু চার্জশিট দিয়ে অফিসিয়ালি এই নামগুলো জাতির সামনে আনতে চায়।
বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মাধ্যমে কমিশনার বুঝিয়ে দিলেন যে হাদি হত্যার তদন্তে কোনো রাজনৈতিক আপোষ বা ধামাচাপা দেবার সুযোগ নেই। নাম জারি হোক না কেন তা প্রকাশ হবেই। এখন প্রশ্ন হলো কমিশনার কাদের নাম উন্মোচন করতে যাচ্ছেন। তদন্তে এখন পর্যন্ত 10 জন গ্রেপ্তার হয়েছে, যারা মূলত মাঠ পর্যায়ের কর্মী বা কিলার। কিন্তু কমিশনার যখন মূলে যাবার কথা বলবেন, তখন আমাদের নজর যায় সেই 218 কোটি টাকার চেকের দিকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাদি হত্যা মামলার তদন্তে পুলিশ 218 কোটি টাকার সাইন করা চেক উদ্ধার করেছে। খুনির বিচার করুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। তা আমরা কখনোই হতে দিব না। ওসমান হাদি বলেছিলেন ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। একটা জিনিস আপনারা মনে রাখবেন, বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউই বাংলাদেশে নাই। তারা পালাতে বাধ্য হয়েছে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। যে এজেন্সির হয়ে, যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন, মনে রাখবেন ওসমান হাদি কোনো এজেন্সি, কোনো রাষ্ট্র, কোনো তাবেদারের কাছে কখনোই মাথা নত করে নাই। সে যদি মাথা নত করতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয় ঘটনার জন্ম হলো। দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ, আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা। খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে বহিষ্কারাদেশের চেয়েও বেশি আলোচনা জন্ম দিয়েছে তারেক রহমান ও মির্জা আব্বাসের মধ্যকার একটি টেলিফোন আলাপ, যেখানে দলের দীর্ঘদিনের এই পরীক্ষিত নেতাকে তারেক রহমানের কাছে শিশুদের মতো কান্নাকাটি করতে শোনা গেছে বলে চাওর হয়েছে। ঘটনার সূত্রপাত ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। সংগঠিত এই হত্যাকাণ্ড নিয়ে দলের অভ্যন্তরে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট এবং স্থানীয় নেতাদের জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের পিছনে মির্জা আব্বাসের অনুসারীদের এবং তার পরোক্ষ ইন্ধনের বিষয়টি উঠে আসে। দলের হাইকমান্ড মনে করছে দলের ভাবমূর্তি রক্ষায় এবং তৃণমূলের আস্থা ফেরাতে জিরো টলারেন্স নীতি প্রদর্শনের কোনো বিকল্প নেই। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মির্জা আব্বাসকে বহিষ্কারের চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ফৌজদারি অপরাধে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। তবে আসল নাটকীয়তা শুরু হয় এর কিছুক্ষণ পর। বিশ্বস্ত একাধিক সূত্রের খবর অনুযায়ী বহিষ্কারের চিঠি হাতে পাওয়ার পরপরই মানসিকভাবে ভেঙে পড়েন মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর তারেক রহমান ফোনে সাড়া দিলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ফোনের অপর প্রান্ত থেকে মির্জা আব্বাসকে উচ্চস্বরে কাঁদতে শোনা যায়। সূত্র মতে কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস তারেক রহমানকে বলেন, ভাই, আমি মির্জা আব্বাস, আপনার বাবার আমল থেকে এই দলের জন্য রক্ত দিয়েছি। আজ জীবনের শেষ সময় এসে আমাকে খুনি অপবাদ নিয়ে বিদায় নিতে হচ্ছে। ওসমান হাদি আমার সন্তানের মতো ছিল, আমি কেন তাকে মারতে যাব? এটা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। আপনি দয়া করে তদন্ত করুন, কিন্তু আমাকে এভাবে অপমান করে ছুঁড়ে ফেলে দিবেন না। কথোপকথনের এক পর্যায়ে মির্জা আব্বাস দলের জন্য তার দীর্ঘ ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, জেল খেটেছি, রিমান্ডে নির্যাতন সহ্য করেছি, কিন্তু কোনোদিন দলের সঙ্গে বেইমানি করিনি। আজ আমার নিজের দলের লোকেরাই আমাকে ফাঁসিয়ে দিল, আর আপনি সেটা বিশ্বাস করলেন। আমাকে বহিষ্কার না করে বরং গুলি করে মেরে ফেলার নির্দেশ দিতেন, তবুও এই অপমান সহ্য করতে হতো না। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, অন্তত আমার কথাটা একবার শুনুন, আমি নির্দোষ। ফোনের অপর প্রান্তে থাকা তারেক রহমান অবশ্য ছিলেন অনড় ও কঠোর। সূত্রের দাবি অনুযায়ী তারেক রহমান মির্জা আব্বাসকে স্পষ্ট জানিয়ে দেন যে দলের স্বার্থ এবং ন্যায় বিচারের প্রশ্নে তিনি আপোষহীন। তার পিছনে বড় শক্তি আছে দেখে এখনো প্রশাসন তাকে ধরতে পারতেছে না। যে হাদি বেঁচে ছিল তাকে মানুষ চিনে নাই, কিন্তু যে হাদি মরে গেছে তাকে এখন কোটি কোটি মানুষ চিনে। সক্রেটিস বলেছিল যে আইন হচ্ছে মাকড়সা জালের মতো। হাদি ভাই কোনো রাজনৈতিক দলের নয়, তার একটা আলাদা একটা প্ল্যাটফর্ম ছিল। এটা দায়িত্বের অবহেলা করতেছে। তাদের যে সমাজের মানুষের প্রতি যে একটা দায়িত্ববোধ, এটা তাদের মধ্যে নেই। আমি বলবো আইন শৃঙ্খলা আরো শক্ত হতে হবে। একসময় আইনের প্রতি কিন্তু মানুষ আস্থা হারিয়ে ফেলবে। সক্রেটিস বলেছিল যে আইন হচ্ছে মাকড়সা জালের মতো। তাহলে এই আইন একদিক দিয়ে যাবে, আরেক দিক দিয়ে বের হবে। এটা হয় না। যে কোনো শাস্তি এখন হবে, সেটা পাবলিকের সামনে করতে হবে। এই ভিডিওটা আমিও দেখেছি। কেউ বলছে এটা এআই দিয়ে তৈরি, আবার কেউ বলছে এটা সরাসরি। অ্যাকচুয়ালি আমরা সবাই দেখেছি সে নিজে শুট করেছে। আচ্ছা, ভাবলাম সে হচ্ছে সরাসরি বলছে, কিন্তু ওইখানে বলা হয়েছে সে হচ্ছে তার পিছনে শক্তি আছে, তার পিছনে হাত আছে, সে এটাকে করতে পারে নাই। ঠিক আছে, আপনারা আমাদের সামনে কথা, আমরা যে কথা বলতেছি লাইভ হচ্ছে, এই লাইভটা যদি আপনারা আমাদের সামনে ক্যামেরা না ধরেন তাহলে কি লাইভ হবে? কখনোই হবে না। আমি এখানে বকবক করলে তো লাভ নেই। তার পিছনে বড় শক্তি আছে দেখে এখনো প্রশাসন তাকে ধরতে পারতেছে না।
তাকে ইন্ধন দিচ্ছে, তাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বলেছে এই সরকারের প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসর তারা এখনো বিদ্যমান রয়েছে, যার ফলে বিচার হচ্ছে না। কি মনে করেন? বিচার, তিনি কথাটা ঠিক বলছেন। এখন সবচেয়ে বড় কথা হইতেছে, আমি এখানে যারা আছি আবার সবারকে বলে দিতেছি, আমরা যারা যে জেলায় আছি, যে উপজেলায় আছি বা ইউনিয়নে আছি, আমরা কিন্তু এই হাদি হত্যার বিচার নিয়ে আবার আমরা মাঠে নামবো। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে উসমান হাদির মামলার বিষয় নিয়ে কথা হচ্ছে এবং অনেক রহস্য যে উন্মোচন হচ্ছে একে একে, এইগুলা কথা হচ্ছে গাইস। এই বিষয়গুলো দেখে এবং উসমান হাদির মামলার বিষয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।